রিফাত বেশ কিছুটা রেগে ফেটে উঠল। সে বিয়ে করবে করুক, তবে আমাকে টানার কি প্রয়োজন? মৃত্যুর স্বাদ দিতে চাইছেন, নাকি আমি ঠিক কতটা কষ্ট পাচ্ছি তা দেখতে চাইছো? রিফাত কিছু বলার আগেই আদি শিকদার বললেন, আমাদের বিশ্বস্ত লোকের মাঝে তুমি একজন, তাই আমি চাই তুমি এই বিয়েতে থাকো। আর হ্যাঁ, কলিকে নিয়ে তুমি শপিং মলে যাও, ওর পছন্দ মতন কেনাকাটা করে দাও। কলি বাঁকা হাসলো। তার প্ল্যান আপাতত সাকসেসফুল। রিফাত বেশ সংকোচ নিয়েই বলল, মানে আমি হ্যাঁ, তুমি নিয়ে যাবে। আদি শিকদার খাওয়া ছেড়ে উঠতে উঠতেই বললেন। আদিপ, তুমিও রং কলের সাথে যাও। আদি শিকদারের এমন কথাই কলি কপাল কুঁচকালো, তবে কাউকে বুঝতে দিল না সে আপাতত কতটা বিরক্ত। কলি দ্রুত উঠে রুমে চলে যায়। আদি ল্যাপটপে কাজ করছিল। আশরাফ শিকদার নিষেধ করেছেন আজকে কোনো রকম কোম্পানির কাজে না যেতে। কি আর করার, তাই আপাতত যে কাজগুলো বাড়িতে বসে করলে ভালো হবে সেগুলোই করছে। ইরা হাতে এক কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করে। ইরা রুমে প্রবেশ করতেই আদিল বলে উঠল। কোলে বিয়ে সম্পর্কে তুমি কিছু জানতে? ইরা মৃদু হাসলো। পুরো শিকদার বাড়ির সবাই জানে, তাহলে সে কেন জানবে না? আজব প্রশ্ন। ইরা কপাল কুঁচকে এই প্রশ্ন বলল। হ্যাঁ, ছোট আব্বু তো কালকে রাতে ফাইনাল ডিসিশন জানালেন। কেন, কিছু হয়েছে? না, এমনি। কোথায় যাবে হানিমুনে? ইরা কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল। আজকে কলির বিয়ে, তার 3 দিন পর আদিব ভাইয়ার বিয়ে, 14 দিন পর আমার ফাইনাল এক্সাম। আর এখন আপনি আমায় বলছেন কোথায় হানিমুনে গেলে ভালো হয়? আদিল নিঃশব্দে হাসলো, এরপর ঠোঁটে ঠোঁট কামড়েই বলল। এত বিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু। আর আমরা যেখানে যাই না কেন, তোমার এক্সামের আগেই চলে আসবো, আই প্রমিস। আমি কোথাও যাব না এখন, এবং বিশেষ করে আপনার সাথে হানিমুনে। আমি এ বাড়ির বড় বউ, এখন আমার অনেক দায়িত্ব। এক্সাম, বিয়ে শেষ হোক, তারপর আমরা ভেবে না হয় কোথাও একটা যাব। আদিল ইরার কথা শুনে রাগে ক্ষিপ্ত হয়ে বলে উঠল। অন্য সব হাজবেন্ডরা তাদের বউকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় না, আর আমি যাওয়ার জন্য বলছি, জোর করছি, কিন্তু এই মেয়ে বারণ করছে। শালার কপাল, পুরাই কুত্তা কপাল। ছে! আদিলকে এমন ভাবে রাগ করতে দেখে ইরা আদিলের হাতে কফির কাপটা দিতে দিতেই বলল। শুনুন শিকদার সাহেব, আপনার মতো স্বামী যখন নারী পাচারকারী, সেই লোকের সাথে কোথাও যাওয়া যে বড্ড রিস্ক। যদি টাকার জন্য আমায় বিক্রি করে দেন, তাই আমি ভেবে নিয়েছি আমাদের সাথে আরো 2জন কাপল যাবে। আপনি নিষেধ করলে কিন্তু যাব না আমি। আদিল রাগে ফুসফুস করে উঠল। তাকে কিনা নারীর দালাল বলা হচ্ছে, তাও এমন ভাবে অপমান করছে তার একমাত্র বউছি। আদিল রাগে রি রি করেই বলল। আপনার কোথাও যেতে হবে না ম্যাডাম। আপনি নাকে সরিষার তেল দিয়ে বরং একটু ঘুমন। ইরা আদিলকে ঠ্যাস মেরেই বলল। আহারে, কষ্ট হচ্ছে আপনার জন্য। আপনাকে এখন একা একা হানিমুনে যেতে হবে? ইরার কথাটা আগুনে ঘি ঢালার মতন করে লাগলো। আদিল গম্ভীর গলায় বলল। কাটা জায়গায় লবণ ছেটানো হলে আপনি এবার একটু রেস্ট করুন। ইরা একটু ইমোশনালে নাটক করেই বলল। এমনভাবে কেন বলছেন? আমি তো আপনার কথা চিন্তা করে তারপর বললাম। এর জন্যেই বলে মানুষের ভালো করতে নেই। তাই নাকি ম্যাডাম? তা আপনি আমার কোন ভালোটা করলেন? ওই যে, আপনার একা একা হানিমুনে যেতে হবে বলে দুঃখ প্রকাশ করছি। তোমার হানিমুনে তুমি যাও, আমি কোথাও যাচ্ছি না। আদিব গাড়ি ড্রাইভিং করছে, পেছনে রিফাত এবং কলি বসে আছে। তারা দুজন বেশ স্বাভাবিক। তাদের এই মুহূর্তে যে কেউ দেখলে বলবে এভরিথিং ওকে। কলি ফোনে কার সাথে যেন টেক্সট করছে। কিছু সময় যাওয়ার পর কলি হুট করেই বলে উঠল। ভাইয়া একটু দাঁড়াও। আদিব দ্রুত গাড়ি থামিয়ে কলিকে জিজ্ঞাসা করলো। কলি বেশ স্বাভাবিক ভাবেই বলল। ভাবি আসতেছে। আদিব একবার কলিকে দেখলো, ফের আবারও তাকালো সামনে। রিমঝিম খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে গাড়ির দিকে। রিমঝিমকে এগিয়ে আসতে দেখে আদিব দ্রুত গাড়ির দরজা খুলে দিল। রিমঝিমও তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। রিমঝিম একবার পেছনে তাকিয়ে এক নজর কলিকে দেখে দিল। তারপর রিফাতকে লম্বা এক সালাম দিল। রিফাত সম্পর্কে রিমঝিম বেশ আগে থেকেই অবগত। আজকে শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা। রিমঝিম আদিবকে উদ্দেশ্য করেই বলল। আপনি তো আমাকে একবার জানাতে পারতেন যে আপনি শপিং এ যাচ্ছেন। ছি, আপনি কতটা কিপটে! বাবু বউকে কিছু কিনে দিতে হবে বলে আপনি আমাকে জানাননি। একজন ডক্টর এত কিপটে হয় কিভাবে?
রিমঝিম এক নিঃশ্বাসে কথা শেষ করলো। না জেনে শুনে কিভাবে একজন মানুষকে কিপ্টে বলে এই মেয়েকে না দেখলেই বুঝতেই পারতাম না। আদিব কপাল কুঁচকেই বলল, ওইরকম কিছু না। আর হ্যাঁ, আমাকে একজন কিপ্টে বলবে না। হাতে সময় খুবই কম ছিল, সেই সুবাদে তোমাকে জানানো হয়। আমি ফ্রি টাইম করে তোমাকে অবশ্যই নিয়ে যেতাম। রিমঝিম আদিবের কথা শুনে মুখ পাকালো। কত এক্সকিউজ দিচ্ছে, ছোট্ট করে একটা সরি বলে দিলেই তো হয়। না, সরি বলবে না। ওকে কি করে সরি বলাতে হয় আমিও জানি। তাই রিমঝিম গম্ভীর গলায় বলল, আর এক্সকিউজ দিতে হবে না ডক্টর সাহেব। আমার ননদ আছে আমার পাশে থাকার জন্য, আপনি না থাকলেও চলবে। রিমঝিমের কথার মাঝে কোলে হঠাৎ বলে উঠল, আমিও আর থাকবো না তোর পাশে। রিফাত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কোলের দিকে। আদিব পেছনে ঘুরে তাকাতেই কোলে মৃদু হেসেই বলল, এই তোমাদের সমস্যা কি? এমন ভাবে তাকিয়ে আছো কেন? যেন মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। রিফাত রাগে কটমট করেই বলে উঠল। কি বললা? এটা থাকবে না মানে কি? কলি মৃদু হাসলো। এই মানুষটা ভাঙবে তবু মচকাবে না, ভালোবাসে কিন্তু স্বীকার করে না। কলি নিঃশব্দে হাসলো। আমি আর থাকবো কিভাবে? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে না? আদিব একগাল হেসেই বলল, এমনভাবে বললি হলো যেন শ্বশুরবাড়ি নয়, বরং জমের বাড়ি যাচ্ছিস। আদিবের কথায় সবাই ফিক করে হেসে ফেলল। কলি এক মনে গাড়ির জানালা ভেদ করে তাকিয়ে আছে বাইরের দিকে। আঁকা বাঁকা রাস্তা, চারপাশে সৌন্দর্যে ভরা, সবুজ ফসল, গাছপালা, ঠান্ডা শীতল হাওয়া ছেদ করে ঢুকছে জানলা দিয়ে, ছুঁয়ে দিচ্ছে বারবার। রিমঝিমকে সাথে আনার একটি কারণ, রিমঝিম ব্যস্ত হয়ে পড়বে আদিবকে নিয়ে, সেই ফাঁকে রিফাতের সাথে কথা বলা যাবে। অল্প হেসে ফের তাকালাম রিফাতের দিকে। ঈশান, জ্যোথি, আদিল, ইরা সবাই একসাথে বসে আছে। আদিলের ব্যস্ততার জন্য খুব বেশি দেখা হয় না ঈশানের সাথে। ঈশান মাঝে মাঝে ফ্রি থাকলেও আদিল আর ফ্রি হয় না। ঈশান বলল, ভাবতেছি কোথাও ঘুরতে যাব। আদিল এক নজর ইরাকে দেখে এরপর বলল, কোথায় যাবি? এখনো জায়গা ঠিক করা হয়নি, যদি চাইছে আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। আদিল কপাল কুঁচকে ভাবলো, বন্ধুর বউ আর নিজের বউ আকাশ পাতাল তফাৎ। আদিল বলল, ওকে, লোকেশন জানিয়ে দিস। ওকে। ইরার খুব করে বলতে ইচ্ছে করলো সে কোথাও যাবে না, কিন্তু কিভাবে বলবে? প্রায় ঘন্টাখানেক পর চেনা জানা একটা শপিং মলে প্রবেশ করলো আদিব। কলিকে বলল, প্রায় 11টার কাছাকাছি। বিকেলে ছেলের বাড়ি থেকে লোক আসবে। 2 ঘন্টার মধ্যে সব যেন কেনাকাটা শেষ করবি। পাশ থেকে রিমঝিম বলে উঠল, মেয়েদেরকে শপিং করার টাইম দিচ্ছে, এই লোকটা আজব। হ্যাঁ, কেন দিতে পারি না? অবশ্যই পারেন। রিমঝিম মনে মনেই বলে উঠল। শপিং শেষ হলেই হয় 5 ঘন্টার ভিতরে। রিমঝিম আদিবের হাতে টেনেই বলল, ওখানে লেডিস কালেকশন আছে, ওইখানে চলেন। আদিব কিছু বলার আগেই রিমঝিম টেনে নিয়ে গেল। কোলির প্ল্যান সাকসেসফুল। কলি হাসছে। কলিকে হাসতে দেখে রিফাত বলল, কি কেনাকাটা করবেন? চলুন। কলি অসহায় কণ্ঠেই বলল, আপনাকে কোনোভাবে আমার করে কিনে নেওয়া যাবে না? সরি ম্যাডাম, আমি মানুষ, কোনো পণ্য না। আমার জন্য পণ্য সামগ্রী হয়ে যান না। সরি ম্যাডাম। কলি কথা বাড়ালো না, বরং হাঁটতে শুরু করলো সামনের দিকে। এই শপিং মল থেকে তারা আগে মাঝে মাঝে শপিং করেছে, সেই সুবাদে দোকানের লোকেরাও বেশ ভালো করেই চেনে। কলির সামনের একটি শাড়ির দোকানে বেশ প্রবেশ করলো। প্রবেশ করতেই দোকানের স্টাফরা সালাম দিয়ে চেয়ার এগিয়ে দিলেন, সেই সাথে কফি। কলি শাড়ি দেখতে শুরু করলো। একটা, দুইটা, তিনটা, এক এক করে দেখতে লাগলো। পুরো মলে শাড়ি দেখা শেষ করলো ঘন্টা খানেকের মধ্যে। একটা শাড়ি তাকে দেখতে হাতে দিলে একবার ওপর থেকে হাত তুলে ফের বলে, ভালো লাগেনি, পরের শাড়ি দেখান। এইসব ব্র্যান্ডের শাড়ি যার দাম লাখের কাছাকাছি, এই শাড়িও পছন্দ হচ্ছে না। একটা সময় রিফাত সহ স্টাফরা রেখে গেল। একজন স্টাফ তো বলেই বসলো, ম্যাম, আই ইউ ওকে? কলি মাথা দিয়ে সম্মতি প্রকাশ করলো। তার কিছুই হয়নি। পরবর্তী আরেকজন স্টাফ বলল,
সরি ম্যাম, এর থেকে ভালো কোয়ালিটির শাড়ি শুধু আমাদের দোকানে কেন, পুরো মলে একটাও খুঁজে পাবেন না। দুঃখিত ম্যাম, আপনার পছন্দ মতন শাড়ি দিতে পারছি না। কোলে ইটস ওকে বলে দোকান থেকে বেরিয়ে গেল। রিফাত অগ্নিমূর্তি ধারণ করে তাকিয়ে আছে কোলের দিকে, রাগে রিরি করেই বলল। এতগুলা শাড়ির মাঝে সামান্য একটা শাড়ি পছন্দ করতে পারো না? কোলে নিঃশব্দে হাসলো, অপ্রকাশিত সেই হাসি একরাশ অভিমান মিশিয়েই বলল। 18 কোটি মানুষের মাঝে আমি শুধু আপনাকে চয়েস করেছিলাম। কোলে এবার মুখে একরাশ হাসি নিয়েই বলল। একটা শাড়ি পছন্দ করতে যেই মেয়ের 1.5 ঘন্টা সময় লেগেছে, না জানি সেই মেয়ের জীবন সঙ্গী ঠিক করতে কতটা সময় লেগেছে। কোলে এবার মুখে একরাশ হাসি নিয়েই বলল। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি এই সত্যিটা তখন বুঝবেন যখন আমি থাকবো না। কলি নিজের মনের কথাটা শেষ করে দীর্ঘশ্বাস নিয়েই বলল। রিফাত কিছু সময় নিয়ে তাকিয়ে রইল কলির দিকে। রিফাত ঠিক বুঝে নিয়েছে কলি তাকে কি বলতে চাইছে। রিফাত এতক্ষণ চুপ থাকলেও এখন বলল। যেইখানে আপনার লাখ টাকার গাড়িটাও পছন্দ নয়, সেইখানে আমি সামান্য একজন মানুষ আপনাকে 500 টাকা দামের শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখি না। রিফাত কিছুটা অসহায় কণ্ঠে আক্ষেপ মিশিয়েই বলল। আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকতে চান। আজ বাদে কাল যখন অভাব এসে কড়া নাড়বে, তখন এই আবেগ ভালোবাসা হাওয়ার সাথে মিশে যাবে। আপনি আজ বিয়ে করে নিলে হয়তো আজ নয়তো কাল আমাকে ভুলে ঠিক সুখী হয়ে যাবেন। আমি সুখ চাই না, আমি শুধু আপনাকে চাই, আপনার সাথে থাকতে চাই। আর যদি দামের কথায় আসে, তবে আমি এর থেকেও সস্তা কাপড় পরে জীবন পাড়ি দিতে রাজি। কলির এমন কথায় রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই দেখে কলি আবারও বলল। তাহলে কি বড়লোক বাড়িতে জন্ম নেওয়াটাই আমার ভুল ছিল? না, আল্লাহর সৃষ্টি কখনো ভুল হয় না। হয়তো নিয়তি চায় না আপনি আমার হন। কলি রিফাতের 2 হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতেই বলল। প্লিজ সময় নষ্ট করবেন না, আমাকে নিয়ে চলুন। রিফাত নিজের হাত থেকে কলির হাত ছাড়িয়ে অসহায় কণ্ঠে বলল। সরি ম্যাডাম, আমি নিজের স্বার্থের জন্য আপনার পরিবারের সাথে বেইমানি করতে পারবো না। আর আপনি যে আপনার মনের সাথে আর আমার সাথে বেইমানি করলেন, তার কি হিসাব দিবেন আপনি? জানি না, এই মুহূর্তে আমি আপনার বাবা চাচার সম্মানের কথা ভাবছি। তাহলে কি আমাকে নিয়ে যাবেন না আপনি? আপনি বুঝতে কেন পারছেন না? আপনার বড় আব্বু একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার ভাইয়া এমপি। তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা কয়দিন বাঁচতে পারবো? আমরা শহরে যে প্রান্তেই থাকি না কেন, তার ঠিক খুঁজে বের করবে। তাই নিজের ভালোর কথা চিন্তা করে প্লিজ বিয়েটা করে নেন। আমি বিয়ে করলে আপনি কি খুশি হবেন? ধরে নেন না, হ্যাঁ, আমি খুশি হব, তবু বিয়েটা করে নেন। আপনাকে এই জীবনে হয়তো এরকম সুসংবাদ দিয়ে খুশি করতে পারবো না, তবে হ্যাঁ, যে সুসংবাদ পেতে চলেছেন সারা জীবন ভর মনে রাখবেন আমাকে। মানে কি বলছেন এসব? কিছু না, আপনার জন্য আমি ঠিক রাত 8টা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক 8টা। বোকার মতন কথা বলো না, আমি আসবো না। রিফাত আর 1 মিনিটও দাঁড়ালো না, সোজা বের হয়ে গেল শপিং মল থেকে। কলি ঠায় দাঁড়িয়ে দেখলো রিফাতের যাওয়ার পানে আর বলল। তুমি হিনা, এই জীবনটা অপূর্ণতাই ঘেরা। শিকদার মহলের প্রতিটি কোনায় কোনায় আলোকসজ্জায় সজ্জিত। আশরাফ শিকদার এবং আদি শিকদার কড়া নজরে সবকিছু দেখছেন ঠিকঠাক আছে কিনা। আদি শিকদারের বন্ধু বেলাল চেয়ারম্যানের আসার কথা ছিল বিকেলে, কিন্তু তারা বিকেলে আসতে পারেনি, হয়তো রাতে আসবে। আদিল, ঈশান, আদিব সবাই বাড়ির এদিক সেদিক ভালোভাবেই দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আদিব ছিল, কিন্তু রিফাত ইতোমধ্যে কয়েকবার কল করেছিল, কিন্তু রিফাত কল পর্যন্ত রিসিভ করেনি। শপিং মলে একসাথে গিয়েছিল ঠিকই, তবে একসাথে বাড়ি ফিরে আসেনি। কেনাকাটার মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছে। আদিব কলিকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কলি কোনো সঠিক উত্তর দিতে পারেনি। সন্ধ্যা 7টার দিকে কলি একপাশে বসে বসে টেক্সট পাঠাচ্ছে রিফাতকে। তার মাঝে ছেলের বাড়ি থেকে লোক আসায় এরা যুথি রিমঝিম সবাই মিলে কলিকে তাড়াতাড়ি খুব সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিচ্ছে।
রিমঝিম শপিং মল থেকে সোজা নিজের বাড়ি চলে যেতে চাইলে কলি একদম কড়াভাবে নিষেধ করেছে রিমঝিমকে। তাই রিমঝিমও বাধ্য মেয়ের মতো আর বাড়ি যায়নি, কলির সাথেই আছে কলির বাড়িতে। কলির সাথে রিফাতকে জড়িয়ে রিমঝিম বেশ অনেকগুলা প্রশ্ন করেছিল। এর মধ্যে রিমঝিমের একটা কমন প্রশ্ন ছিল, তুই যে বললি রিফাত ভাইয়ের সাথে চলে যাবি, কিন্তু গেলি না যে? কলি রিফাতের কথা শুনে কিছুটা রাগ দেখিয়েই বলেছিল, প্রয়োজন নেই ওর মতো ছোট লোকের ছেলের সাথে যাওয়া, আমার সাথে কি ওর যায়? কলির মুখে এমন কথা শুনে রিমঝিম বিরক্ত প্রকাশ করলেও কিছু করার ছিল না। জীবনটা যেমন তার, বিয়ের সম্পূর্ণ ডিসিশনটাও তার। তাই রিমঝিম আর কোনো প্রশ্ন করেনি এবং কোনো কথাও বাড়ায়নি। এরা রিমঝিম জুথি সবাই কলিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে নিজেরা রেডি হওয়ার জন্য। এরা কাবার্ড হতে রিমঝিমকে একটা শাড়ি এবং জুথিকে আরেকটা শাড়ি হাতে তুলে দিয়েই বলল, তোমরা এগুলো পড়ো, অনেক আত্মীয় স্বজন আসবে। তারপর সবাই এক এক করে নিজেদের মতন রেডি হতে শুরু করলো। ড্রয়িং রুম ভর্তি মানুষের আনাগোনা। বেলাল চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় 20 জনের মতন লোক এসেছে। তাদেরকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে ছোটখাটো একটা বিয়ের বরযাত্রী এসেছে। বেলাল চেয়ারম্যানের একমাত্র ছেলে মায়ান হাসান এবং তার মেয়ে মিলি সহ পরিবারে চলে এসেছে। আদি শিকদার সবাইকে নিয়ে খেতে বসে গেলেন নির্দিষ্ট জায়গায়, যেখানে সবার জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। বেলাল চেয়ারম্যানের একমাত্র মেয়ে মিলি আর চোখে আদিলকে দেখছে বারবার। কালো পাঞ্জাবিতে অসম্ভব সুদর্শন লাগছে আদিলকে। এরা দুবার নয় 1000 বার দেখলেও মন ভরবে না এই পুরুষকে। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই পুরুষ। মিলি ভাবল, ইস কে হ্যান্ডসাম এই পুরুষ, কে যদি বিয়ে করতে পারতাম। আচ্ছা, এই পুরুষটি কি বিয়ে করেছে? মিলি বারবার তাকাতাকি করে দেখছে আদিলকে। অবশ্যই আদিল এইসবকে মোটেও পাত্তা দেয় না, নট ইন্টারেস্টেড বলে কাটিয়ে দেয়। তবে ঈশান মিলিকে এতবার তাকাতাকি করতে দেখে আদিলকে উদ্দেশ্য করেই বলল, 12 মাসে 24টা বিয়ে করার ইচ্ছা এখনো আছে নাকি? থাকলে বল। আদিল বিরক্তি টেনেই বলল। কেন? ঈশান চোখ দিয়ে ইশারা করেই বলল, ওই যে মেয়েটিকে দেখছিস, তোর উপরে ক্রাশ খেয়ে টাস হয়ে গেছে। দুঃখ হচ্ছে ওই মেয়েটার জন্য। যখন জানবে তুই বিবাহিত, মনটা একদম ভেঙে যাবে। আদিল কপাল কুঁচকেই বলল। ইডিয়েট, তোর এত মায়া হচ্ছে তো তুই বিয়ে কর। ঈশান একটু অসহায় কণ্ঠে নাটক করেই বলল, করতাম যদি জুথি ঝাড়ু পিটাটা না করতো। আদিল চুলগুলো ঠিক করতে করতেই বলল। শালা বউয়ের গোলাম, ছে দূরে কেমন। ঈশান আদিলকে বলল, এমনভাবে বলছিস যেন তোর ডজন ডজন সাহস, বউকে একদম ভয় পাস না। আদিল একটু ভাব নিয়েই বলল। তোর বোনকে ভয়? হাউ ফানি। ঈশান অবাক হওয়ার নাটক করেই বলল। আদিল, সিরিয়াসলি বলছিস? আদিল আবারও একটু ভাব নিয়েই বলল। প্রুফ চাই? আবার যাক। ওকে, প্রুফ পেয়ে যাবে সময় মতো। ইরা আদিলের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কালো রঙের একটা বেশ দামি শাড়ি পরেছে। অনেক লোক আসবে, তাছাড়া অহনা শিকদার বলে গিয়েছিলেন বাড়ির বড় বউদের মাঝে মাঝে শাড়ি পরতে হয়, বিশেষ করে কোনো অনুষ্ঠানে। তাই ইরাও বাঙালি মেয়েদের মতন শাড়ি পরে নিয়েছে। রিমঝিম, জুথি, ইরা সবাই একরকম করে সেজেগুজে নিচে চলে এসেছে। ইরাকে ওপর থেকে নিচে আসতে দেখে ঈশান বলল, এইবার যা কথা বল, দেখি তোর সাহস। আদিল রাগে রিরি করে বলে উঠল, আমি আগে কথা বলবো, এতটাও বাজে দিন আসে না আমার। ঈশান বুঝলো আদিলের নাটক, তাই ঈশান এগিয়ে গেল ওই মেয়েটির দিকে, গিয়ে কথা বলতে শুরু করলো আগ বাড়িয়ে, সেই সাথে বেআইয়ের পরিচয় দিয়ে। ঈশান আগ বাড়িয়ে কথা বলতে বলতে মিলিকে নিয়ে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো ঈশান। আদিলের সামনে দাঁড়াতেই মিলি যেন ভিমড়ি খেয়ে পড়বে সেই রকম উপক্রম হলো। মিলি মনে মনে ভাবলো, উপস কি সুন্দর ইয়াং হ্যান্ডসাম, ইস যদি আমার হতো। মিলিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আদিল মেয়েটিকে পাগল বলে সম্বোধন করলো। আদিলের বিরক্ত লাগছে এইখানে, বিশেষ করে এই মেয়ের ট্যাপ ট্যাপ করে তাকানোতে। আদিল মেয়েটির সামনে থেকে চলে যেতে চাইলে ঈশান এক হাত টেনে মিলির সাথে পরিচয় করিয়ে দিতে দিতেই বলল, আমার বন্ধু আদিল। সাথে সাথে মিলি হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য।
আদিল বেশ কিছুটা নিরুপায় হয়ে হাত মেলালো। এখন হাত না মেলালে মেয়েটিকে অপমান করা হবে। চেনা নেই জানা নেই, তাই মেয়েটা আদিল অপমান করলো না, বরং হাত মেলালো। হাত মেলাতেই মিলি বলে উঠল, আমি মিলি, চেয়ারম্যান বাড়ির একমাত্র রাজকন্যা। আদিল এদিক সেদিক তাকিয়ে অল্প হাসলো। এই মেয়ে কি করে জানে সে কার সাথে হাত মেলাচ্ছে, কার বাড়িতে দাঁড়িয়ে আছে? আদিল হাত সরিয়ে নিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আমি আদিল। মিলি টপ করেই বলল, আপনি এমপি আদনান শিকদার আদিল, তাই না? ঈশান পাশ থেকে আদিলকে উপেক্ষা করেই বলে উঠল। আপনি কিভাবে চিনেন? মিলি খুব স্বাভাবিকভাবেই বলল, উনি তো এমপি, ওনাকে কে না চিনে? উনি তো আমার এককালীয় ক্রাশ। ও। বেশ সময় নিয়ে আদিল ঈশান মিলি কথা বলে। অন্যদিকে ইরা তেলে বেগুনে জ্বলে উঠছে বারবার। তাকে দেখে অন্য মেয়ের সাথে এত কিসের কথা? ছোট লোক একটা, বদমাশ লোক, আমাকে জেলাস ফিল করাতে চাইছেন? ইরা কিছু মিনিট সবার সাথে কথা বলে দ্রুত গাল ফুলিয়ে নিজের রুমেই চলে যায়। তার রাগ হচ্ছে বড্ড। সুন্দর হলেই বুঝি ডজন ডজন বেডি মানুষের সাথে কথা বলতে হবে? এর পারমিশন তাকে কে দিয়েছে? এইটা একদম ঠিক না। তার বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে। ইরা যে রাগ করে রুমে চলে গেল, এই বিষয়টা আদিলের বুঝতে এক সেকেন্ডও বাকি রইল না। আদিলও ছুটল রুমের দিকে। আদিলকে ছুটতে দেখে ঈশান ঠোঁটে ঠোঁট কামড়ে হাসতে হাসতেই বলল, শালা বইয়ের গোলাম। আদিল রাগে কটমট করে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পৃথিবীতে তুই একমাত্র ভাই যে কিনা বোনের সংসারে আগুন লাগাস। শালা তুই ভাই নামের কলঙ্ক। ঈশান কপাল কুঁচকেই বলল, মোটেও না, আমি বিশ্ব সেরা ভাই, যে কিনা হাসতে হাসতে তোর কাছে বোন বিয়ে দিয়েছি, মানে তোর মতো একটা লাফাঙ্গার কাছে। শালার ভাই দুলাল, তুই কিনা আমাকে লাফাঙ্গা বলিস? তোরা তবে রে। ঈশানের দৌড়ে চলে গিয়েছে দরজার বাইরে। আদিলের একটা সম্মান আছে লোক সমাজের কাছে, তাই ঈশানকে আর দৌড়ানিটা দিল না, বরং ওপরে নিজের রুমেই চলে গেল। বউ যে রাগ করছে, রাগ ভাঙাতে হবে। একমাত্র বউ বলে কথা। এত সুন্দর টমেটোর মতন বউটা আমার সবসময় গাল ফুলিয়ে থাকলে বিষয়টা খারাপ দেখে না। আজকে রুমে গেলে হয়তো ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে। আদিল গলা উঁচিয়ে ডাকলো ইরাকে। কিছু হয়নি এমন নাটক করে। এরা ব্যালকনির এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, আদিলকে না দেখার মতন করে। কোনোভাবে আদিলের বলার ডাকটিকেও উপেক্ষা করে ফেলেছে। আদিল কপাল কুঁচকেই বলল, এত রাগ কিসের? ইরা এক ঘেরালি তাকালো না আদিলের দিকে। আগের মতন কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে দাঁড়িয়ে রইল। ইরাকে এমনভাবে দেখে আদিল শান্ত মেজাজেই বলল, আপনি শুনতে পাচ্ছেন ম্যাডাম? আমি কিছু বলতে চাই আপনাকে। ইরা অল্প তাকিয়ে রাগী গম্ভীর গলায় বলল, হ্যাঁ বলেন। আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, আপনি কি কোনোভাবে আমার প্রতি জেলাস? ইরা কপাল কুঁচকে ফেলল। তবে আদিল কি তার রাগের কারণটা বুঝতে পেরে গেছে? ইরা গলার স্বর উঁচিয়েই বলল, আমার এতটাও বাজে দিন আসেনি যে আপনার মতো মানুষকে নিয়ে জেলাস হব আমি। আদিল হাত দিয়ে চুলগুলোকে ঠিক করতে করতেই বলল, ছোরের মায়ের বড় গলা। ইরা রাগে ফুঁপে উঠল। তাকে কিনা চোরের মা বলা হচ্ছে? এরা শক্ত করে খামচে ধরল আদিলের পাঞ্জাবি, সাথে সাথে বসিয়ে দিল শক্ত দাঁতের কামড়। রাগের তোপে বাড়ার সাথে সাথে কামড়ের জোরটাও বেড়ে যাচ্ছে বেশ। আদিল ব্যথায় ঠুকরে উঠছে বারবার। ইরার কামড় দেখে মনে হচ্ছে এইটা আদিলের হাত নয়, বরং দেশি মোরগ মুরগি। আদিল ইরার মুখ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এতে করে ইরা রেগে গিয়ে আরো কামড়ের জোর বাড়িয়ে দিল। ব্যথায় আদিলের চোখ টলমল করে উঠছে বারবার। দেখে মনে হচ্ছে টপ করে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। আদিল মুহূর্তেই শান্ত গলায় বলল, বউ সরি, আর হবে না। ইরা ছাড়া আর কোনো নামগন্ধ নেই। তাই দেখে আদিল আবারও বলে উঠল, আমি সত্যি সরি বউ, আর কথা বলবো না অন্য কোনো মেয়ের সাথে। দেখো ব্যথা লাগছে আমার। ইরার রাগ কমার নাম নেই। মানুষ বলে না মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে থাকে। কথাটি যেমন সত্যি তেমন মিথ্যে। মাঝে মাঝে ছেলেদের বুদ্ধিও হাঁটুর নিচে থাকে। তার প্রমাণ আদিল নিজেও। আদিল আবেগ বিবেক বাদ দিয়ে নিজেকে বাঁচানোর জন্য বেছে নিল ইরার উন্মুক্ত ঘাড়। হাত দ্বারা চুলগুলোকে সরিয়ে দিয়ে শক্ত দাঁতের কামড় বসিয়ে দিল ঘাড়ে। আদিলের অল্প আঘাতেই কুপোকাত তার বউ। ব্যথায় কুকড়ে উঠে মুহূর্তেই ছেড়ে দেয় আদিলের হাত। ইরা ছাড়ার সাথে সাথে আদিলও ছেড়ে দেয় ইরার ঘাড়ে হাত দিয়ে গাল ফুলিয়ে
আদিলের থেকে দূরে চলে যায়। আদিল একবার হাতের দিকে তাকাতেই দেখে কামড় ব্যথিত জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। কত জোরে তাকে কামড় দেওয়া হয়েছে। ইরাকে ফের গাল ফোলাতে দেখে আদিল বলল, স্বীকার করো তুমি জেলাস, তাহলে আর যাবো না। ইরা ঘাড়ে আলতো হাত ছুঁয়ে কাঁদো কাঁদো গলায় বলল, যদি আমি জেলাস না হই? তবে আমি আবারও যাব। ওকে যান। ইরার কথা শেষ করার আগেই আদিল ছুটল সত্যি যাবে ওই মেয়ের কাছে। আদিল এক পা এগোতেই ইরা কপাল কুঁচকে ফেলল, অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জেলাস। আদিল এক প্রকার প্রশান্তির হাসি হাসলো। অবশেষে তো বলল সে জেলাস। আর কি চাই এই জীবনে? আজ এই জীবন ধন্য। আদিল এগিয়ে গেল ইরার দিকে, চোখের কোণের অবশিষ্ট পানি মুছে দিতে দিতেই বলল, সরি, আর হবে না। ইরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল, এইভাবে না, কানে ধরে সরি বলেন। আদিল মুহূর্তেই রাগে ফুলে উঠল। তাকে কানে ধরতে বলছে। রাগে কটমট করেই বলল, একজন এমপিকে কানে ধরতে বলছো? আজ আমার সম্মান কোথায় এবং আমি কোথায়? এরা দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলল, নাটক বাদ দিয়ে কানে ধরেন তো। আপনি এমপি হতে পারেন, তবে বাইরের মানুষের দুনিয়ায়। ঘরের ভেতর শুধু আপনি বিড়াল, আমার বিড়াল। আদিল কি বলবে জানে না। রাগ হচ্ছে তার। মনে মনে ঈশানকে 100টা গালি দিতে ভুলল না। সব হয়েছে তার জন্য, ওর উস্কানির ফলে। আগে দেখতাম শালারা পেছনে লাগে, ওমা এখন দেখি সম্বন্ধীরাও পেছনে লাগে। শালারা ভাই বোন দুইটাই এক। আদিলকে এক মনে কিছু একটা ভাবতে দেখে ইরা বলল, বলেই ইরা 1 2 করে গুনতে শুরু করলো। বেচারা আদিল মহাশয় মাইন্ডকার চিপায় পড়ে গিয়ে 2 হাতে কান টেনে উঠতে বসতে শুরু করলো। এর মাঝে ঈশান আশরাফ শিকদারের নির্দেশে সোজা চলে এসেছে রুমের ভেতর। আদিলকে এমনভাবে কান টানাটানি দেখে ঈশান শব্দ করে হেসে উঠল। ঈশানের এমন কাণ্ডে ইরা এক ছুটে রুম ছেড়ে পালিয়ে গেল বাইরে। বেচারা আদিল বড্ড লজ্জা পেয়ে গেল। এতটা লজ্জায় মুখের ফেলে দেয় একদম ঠিক হয়নি তার বউয়ের। আজ রাতে মজা বুঝাবে। আদিলকে এক মনে বিড়বিড় করতে দেখে ঈশান বলে উঠল, আমি তো কানা ভাই, দিন কানা। রুমে কেউ আছেন? কলি টেবিলের ওপরে একটা চিঠি রেখে তারপর চিঠির ওপরে একটা কলম রেখে বিছানায় গিয়ে বসলো। হাতের ফোনটা থেকে চেনা নম্বরে একটা টেক্সট পাঠালো, রিফাত সাহেব, আমি আর কিছুদিন বাঁচতে চেয়েছিলাম আপনার হাত ধরে, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে বাঁচতে দিল না, আপনার হাত হতে দিল না। আমি আজ বড়লোক ঘরের মেয়ে বলে আপনার ছোট কুঁড়ে ঘরে আমার জায়গা হলো না। পরের জন্মে আমি বড়লোক ঘরের মেয়ে হয়ে নয়, বরং গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নেব। তাহলে কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আপনাকে পাওয়ার স্বাদ আমার অপূর্ণই রয়ে গেল। জীবন ফুরিয়ে গেল, কিন্তু আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা রয়েই গেল। ভালোবাসা নামক বেইমানিটা না করলেও পারতেন। সব মেয়েরা টাকা পয়সা চায় না, কিছু কিছু মেয়ে এক চিলতে ভালোবাসা চায়। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আপনাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে হারিয়ে যাচ্ছি বহু দূরে। পরজন্ম বলতে যদি কিছু থাকে, আমি তার অপেক্ষায় রইলাম। আমাকে কেন ভালোবাসলেন না? জীবনের শেষ সময়ে এসেও বলছি, ভালোবাসতাম আপনাকে বড্ড বেশি। কখনো কষ্ট পাবেন না আমার জন্য, আর একদম কাঁদবেন না। যদি দেখতে ইচ্ছে হয় আমাকে, তাহলে আমার কবরের পাশে যাবেন। আমি আপনার অপেক্ষায় প্রহর গুনছি। কলি। কলি রিফাতের নাম্বার থেকে শুরু করে সব কিছু ডিলিট করে দেয়, সাথে সাথে নাম্বারটাও ব্লক করে দেয়। ঘড়ির কাঁটা যখন ঠিক 8টা, তখন দরজা থেকে এক পলক তাকিয়ে অপেক্ষার প্রহর শেষ করলো। উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কাবার্ড হতে বিষের ওষুধ হাতে নিয়ে ঠকঠক করে খেয়ে ফেলল। অন্যদিকে রিফাত মেসেজটা দেখা মাত্র পাগলের মতন ছুটে চলে আসছে শিকদার মহলে। রিফাতের গ্রামের বাড়িটা বেশ দূরে। সে আজকে রাতটা থাকার জন্য বন্ধুর বাসায় উঠেছিল, মূলত ট্রেনের টিকিট না পাওয়ার জন্য। ট্রেন ছাড়বে ভোর 5টায়। আশরাফ শিকদার সহ আত্মীয় স্বজনরা সবাই মিলে রাতের খাবার শেষ করে বসে আছেন, নিজেদের মতন করে কথা বলছেন। রাত প্রায় অনেক। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9টায় গিয়ে ঠেকছে। বেলাল চেয়ারম্যান সহ আশেপাশে আত্মীয় স্বজন এবং কাজী সবাই মিলে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। কলিকে আগেও তারা দেখেছে নর্মালভাবে।
ঘটা করে হয়তো দেখা হয়নি আর দেখার প্রয়োজনও মনে করেনি। বেলাল চেয়ারম্যান আদেশ শিকদারকে উদ্দেশ্য করেই বলেন, এবার বিয়ের কাজটা সম্পূর্ণ করা উচিত, রাত তো অনেক হয়ে যাচ্ছে। আদেশ শিকদার বিষয়টি খেয়াল করলেন। ঠিকই তো বলেছে এরা, রাত প্রায় অনেক, এখন বিয়ের কাজটা সম্পূর্ণ করা উচিত। তাই আদেশ শিকদার আশরাফ শিকদারকে বললেন। ভাইজান, এবার কলিকে নিয়ে আসা প্রয়োজন। আশরাফ শিকদার সহমত প্রকাশ করেই বলেন, অবশ্যই নিয়ে আসতে বল। আদি শিকদার আশরাফ শিকদারের থেকে অনুমতি নিয়ে একটু এগিয়ে যেতেই দেখলো রিমঝিমকে। রিমঝিম এবং আদিব হয়তো কোনো বিষয় নিয়ে কথা বলছে। আদিবকে উদ্দেশ্য করেই আদি শিকদার বললেন, কলিকে এইখানে নিয়ে আসো।